জগতের মায়াবী আলোর টানে ছুটে এসেছেন কত শৈল্পিক প্রাণ। তাদের উদ্দীপনায়, তাদের আয়োজন মানুষকে আকৃষ্ট করেছে এই মঞ্চের প্রতি। বাংলাদেশের যে থিয়েটার, সেই থিয়েটার শুধু বিনোদনের মাধ্যম হয়েই বসে থাকেনি। এই আন্দোলন ছড়িয়ে গেছে সামাজিক এবং রাজনৈতিক যে সচেতনতা তৈরির, সেই ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের একঝাঁক নতুন নাট্যকর্মীর হাত ধরেই গড়ে উঠেছিল নাটকের নতুন ভাষা। মঞ্চ নির্দেশনা, আলোকসজ্জা, শব্দ ব্যবহার, চরিত্র নির্মাণ সবকিছুতেই ছিল নতুন পরীক্ষা নিরীক্ষা। জন্ম নিয়েছিল এক গভীরতর বাস্তবধর্মী নাট্যযুগের। যুদ্ধের অভিজ্ঞতা, স্বাধীনতার স্বপ্ন আর দেশ গঠনের চেতনা নাটকের বিষয়বস্তুতে প্রবলভাবে উঠে আসে। এই সময় নাট্যচর্চা পায় এক শক্তিশালী সামাজিক ও রাজনৈতিক ভিত্তি। কারণটাই বিবেচ্য হে আত্মা আমার। আকাশের নিষ্কলঙ্ক নক্ষত্ররাজি তোমাদের কাছে সে নাম উচ্চারণ করতে বলো না আমায়। কারণই সব। না, আমি তার রক্তপাত ঘটাবো না। তুষারের চাইতেও শুভ্র আর গোলাপের থেকে মসৃণ ওই ত্বকে আমি আঁচড় কাটবো না। তথাপি তাকে মরতে হবে, না হলে অন্য অনেক পুরুষকে প্রবঞ্চনা করবে সে। স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের যে থিয়েটারের আন্দোলনটা আপনার মতো কিছু মানুষের হাত ধরে শুরু হয়েছিল, সেখান থেকে আমাদের মোটা দাগে প্রাপ্তিটা কি? আমাদের ৭১ সালে যখন আমরা স্বাধীন হলাম, তারপরে মানুষের মনে নতুন উদ্দীপনা, নতুন উদ্যম, নতুন কিছু করবার স্বপ্ন, এরকম জায়গা থেকেই আমার এই বাংলার নাটক আমরা এগিয়ে নেব, তার সঙ্গে বিশ্বের সংযোগ হবে, এইরকম একটা ধারণা থেকে আমি নই, আমার কিছু বয়োজ্যেষ্ঠ কিছু শিল্পী, কিছু মানুষ, নাটকের মানুষ, তারা শুরু করেছিলেন। শুরুটা হয়েছিল কিন্তু প্রথম দুটো কথা, একটা হচ্ছে গ্রুপ থিয়েটার আন্দোলন, মানে একতাবদ্ধ হয়ে কতগুলো মানুষ একটা লক্ষ্যে কাজ করা। সেখানে শেয়ারিং, কেয়ারিং, তর্ক বিতর্ক বিভিন্ন জিনিস হয়। ওই যে আগে যেটা ছিল যে স্টারডম, মানে থিয়েটারেও এক ধরনের তারকা, সেই সমস্ত কিছু করবে, এরকম না। আর থিয়েটার মানে হচ্ছে সকলের সম্মিলিত একটা শ্রম। শুরু হয়েছিল হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, যেটা ফুলার রোড ইউনিভার্সিটির ওখানে। এদের যারা করেছিলেন বিশেষ করে নাগরিক নাট্য সম্প্রদায়, যেখানে শ্রদ্ধেয় আলী যাকের প্রয়াত, আতাউর রহমান সাহেব, আরও আবুল হায়াত সাহেব এবং আমাদের জামালউদ্দিন হোসেন, উনিও প্রয়াত। এরকম অনেকগুলো লোক মিলে যারা একটু আধুনিকভাবে সমাজ, মানুষকে, জীবনকে দেখেছেন, নতুন কিছু করবার উদ্দীপনায় তারা কাজটা শুরু করলেন। শুরু হয়েছিল ব্রিটিশ কাউন্সিলে। যতদূর মনে পড়ে নাটকের নাম হচ্ছে বাকি ইতিহাস, বাদল সরকারের। এবং সত্যিকারে বাকিটা ইতিহাস হয়ে গেছে। তো সারা জ্যাকেট ছিলেন নাটকে, নায়লা জামান ছিলেন ওই নাটকে। এদের অবদানের কথা, এদের নামগুলো বলতে হবে আমাদেরকে। কি কি পরিবর্তন এলো? যেমন একটা ধারণা ছিল যে নাটকের স্ক্রিপ্টের প্রম্পটিং হতো, প্রম্পটিং বাদ, সব মুখস্থ, প্রত্যেকের তৈরি, যাকে বলে ওয়েল রিহার্স করে তৈরি। পর্দা আমাকে আমার আত্মু বলেছিল যে আমি নাটক দেখে বিস্মিত হয়েছি, কেননা
মনে হতো নাটক হবে, পর্দা পড়বে, আবার একটা সিন হবে, পর্দা উঠবে, সেটা একটা লম্বা টানা নাটক হয়ে যাচ্ছে, মাঝখানে একটা বিরতি হচ্ছে এবং অদ্ভুত মন্ত্রমুগ্ধের মধ্যে কি যেন নতুন একটা জায়গা। ব্রিটিশ কাউন্সিল শুরু হওয়ার পরে এবং তখন কিন্তু নাটক হতো রোববার সকাল 11টায়, সন্ধ্যেবেলাটা নাটক হতো না। কেননা স্বাধীনতা পরবর্তী সময় কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতি তখন তো পুরো নিয়ন্ত্রণে আসে না, 73-এর দিকে। তো ওই সন্ধ্যার দিকে ওই রকম জায়গা থেকে আসা, ব্রিটিশ কাউন্সিল বেশ ভালো জায়গা। এরপরে তারা জায়গা খুঁজতে শুরু করলেন যে কি করে আমরা নাটকটাকে আরো একটু বাইরে নিয়ে যাই, সেইভাবে আরো মানুষের কাছে। হ্যাঁ, মানে একটা জায়গা, একটা ইউনিভার্সিটি কেন্দ্রিক, তো এখানে তো মানুষের আসা যাওয়াই। তারপরে খুঁজতে শুরু করলেন, খুঁজতে খুঁজতে আমার যতদূর মনে পড়ে সারা জাকের, তিনি তার কোনো এক ভাইয়ের থেকেই বোধহয় খবরটা পেয়েছিলেন যেখানে মহিলা সমিতি, যেখানে আমরা আজকে বসে আছি, ঠিক এরকম জায়গা ছিল না। এটা আদতে ছিল হচ্ছে মহিলা সমিতি, মানে মহিলাদের যে সংগঠন, সেখানে তাদের কার্যক্রম চলবে, অনুষ্ঠান হবে, আর মাঝে মধ্যে বিয়ের জন্য ভাড়া দেওয়া হতো এটা আর কি, অনেকটা কমিউনিটি সেন্টারের মতো অনেকটা। এই যে স্টেজটা আমরা এখন দেখছি এইরকম ছিল না, কাঠের সেরকম স্টেজ ছিল। তারপরে এই জায়গাটায় কতগুলো মানে লোহার চেয়ার ছিল ফোল্ড করার মতো। ওই যে আগেকার দিনে এভাবে ফোল্ড করে রেখে হ্যাঁ, দিত, সোজা করে ফেলতো। হ্যাঁ, ওই রকম চেয়ার ছিল এবং এই চেয়ারগুলো আমরা প্রতি শোর শেষে এটা সাইডে চলে যেত সাজিয়ে। না সাজিয়ে, মানে আমার এখানে জায়গাটা বিয়ে হতো, কারণ এখানে সেট আসতো প্রচুর। আচ্ছা। এটা পরবর্তী। তো এইটা তো তখন শুরু হলো, তখনও বেশ সকাল 11টার দিকে, বিশেষ করে তখন রোববার ছুটির দিন, সকাল 11টার দিকে শোটা খুব জমজমাট হতো। এই মহিলা সমিতি কেন্দ্রিক একটা জায়গা থেকে নব উদ্দীপনে, নব উদ্যমে, নতুন ভাবনায়, নতুন কিছু করবার মানুষে এই আমাদের দলগুলো কাজ করা শুরু করলো। নাগরিক, থিয়েটার, ঢাকা থিয়েটার, অরণ্যক, নাট্যচক্র, বহুবচন, এই রকম কিছু কিছু দল বেশ নতুনত্ব নিয়ে এগিয়ে আসলো। এই দলগুলোর মধ্যে কি কম্পিটিশন ছিল? অবশ্যই এক ধরনের কম্পিটিশন ছিল, মানে কি যে আমরা শৈল্পিক কম্পিটিশন। যেমন ধর নাগরিক অনেক বেশি আধুনিক সমাজ, আধুনিক মানুষ, তাদের জীবন যাপন এগুলো নিয়ে কাজ করতো। এবং একটা কথা বলি, আমাদের নাটকের সমস্ত চিত্র কিন্তু খুব প্রতিবাদ, প্রতিরোধের এবং নতুনত্বের, আধুনিকতার। থিয়েটার নিয়ে এলো একটু মানে যারা শিক্ষিত মধ্যবিত্ত তাদের জন্য সুবচন নির্বাসনে, এখন দুঃসময়, আরণ্যক একটু সমাজ মনস্ক নাটক নিয়ে এলো। আমার প্রথম মহিলা সমিতিতে মঞ্চে পদার্পণ হচ্ছে আরণ্যকের মামুনুর রশিদের লেখা ও নির্দেশনায় গন্ধর্ব নগরী, আমার এখনো মনে আছে। এবং আমি ওই রকম পিছন দিকে দাঁড়িয়ে একটা এরকম উঁচু একটা হারিকেন নিয়ে আমি আমার এন্ট্রি ছিল, আর কি ছিল মনে নেই, একটা না দুইটা এন্ট্রি আর কি, মানে কি জানি একটা নতুন বিধ্বংস কীরকম কিছু আসছে, এরকম একটা জায়গা ছিল। এরপরে আমি এখানে আসি, আমরা একটা নিজেদের দল করার চেষ্টা করি, তার নাম ছিল নাটক। সেখানে গফুর সাহেব বলে একজন ছিলেন, এটা 73, 4, 5 পর্যন্ত কাজ করেছে। তারপর আমি ন্যাশনাল স্কুল অফ ড্রামায় চলে যাই। এইখানেই অনেক ইতিহাস গড়ে উঠেছে। এইখানেই একসময় নাট্যকর্মীদের আড্ডা, পদচারণায় মুখর ছিল এই জায়গাটা। এবং হয়তো রিহার্সাল নেই, কিন্তু হয়তো আজকে শো নেই, কিন্তু এই শুরুর দিকে আমরা যেখানে ঢুকলাম, এটা জায়গাটা কিন্তু এরকম ছিল না। একটা দুইটা সিঁড়ি ছিল, একটা পাঁচিল মতো ছিল। ওইখানে একটা বড় ইয়ে হতো যে আজ অমুকের নাটক, আজ নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক, আজ আরণ্যকের নাটক। এই যে নতুন একটা ভাবনা থেকে, নতুন একটা গ্যাদারিং থেকে শুরু হলো। এইখানে প্রচুর গাড়ি আসতো এই বেলি রোডের সামনে। তখন দোকান মাত্র একটা, বলে এই ইসের মধ্যে জেসমিন কনসোর্টিয়াম বলে একটা, মানে চায়ের দোকান, একটা কনসোর্টিয়াম, মানে এই কসমেটিক্স এরকম পাওয়া যেত আর কি। সেইখানে আমরা আমাদের অগ্রিম টিকিট বিক্রির জন্য ওখানে ওইটার নাম থাকতো, ওইটা ক্যাশ কাউন্টার মতো ছিল, মানে ওইটা অগ্রিম নেওয়ার জন্য, অগ্রিম জেসমিন কনসোর্টিয়াম। আর কোনো দোকানই হয়নি, পুরো বেলি রোড সুনসান। এইভাবেই এই জায়গায় ভাঙচুরের খেলার মধ্যে কিন্তু পরবর্তীতে এখানে আমরা দেখেছি পুরো মঞ্চকে বের করে এনে সৈয়দ জামিল আহমেদ করেছেন কীর্তন খোলা, এবং কেরামত মঙ্গলের মতো নাটক হয়েছে, বিচ্ছু করেছে এই জায়গায়। পাশে
এইটারই দেখা দেখি গাইড হাউস বলে একটা আছে, যেটা পাশে আছে, এখন বোধহয় ওখানে কিছু হয় না, এইটাও পাশাপাশি শুরু হয়ে গেল, দুইটাতে মিলেই নাটক হতো। এবং অসম্ভব একটি জায়গা হলো যে ছুটির দিনে সে সময় নাটকের টিকিট পাওয়া যেত না, এইরকম একটা অবস্থা, আগে থেকে নিতে হতো। আমার বিচ্ছুর কথা মনে আছে যে আমরা বিজ্ঞাপন দিলে 48 ঘন্টা আগে সেই নাটক মানে হাউসফুল হয়ে যেত, টিকিট পাওয়া যেত না। আমাদের কোলাপসিবল গেট এখন তো অনেক ভিতরে চলে এসছে, সেইটা বন্ধ করে লোক ঢোকাতে হতো, এরকম এরকম ছিল। একটা ছোট্ট চায়ের দোকান ছিল, তারা মিয়া বললে একজন ছিল সেখানে। তারপরে আরেকটা ছেলে ছিল এখন অভিনয় করে, ও দিত। এবং এই বিচ্ছু দিলে পরে তাদের খুব লাভটাভ হতো, মানে বিশেষ করে কোক বিক্রি হতো, পেপসি বিক্রি হতো, চিপস বিক্রি হতো। এইরকম অদ্ভুত জায়গা তৈরি হয়েছিল নাটকের এই মহিলা সমিতির ইসের মধ্যে থেকে। থিয়েটারের ভরকেন্দ্র বদলেছে বারবার। বাংলাদেশের আধুনিক থিয়েটার আজ যে অবস্থানে, তার পেছনে রয়েছে শৈল্পিকতা, নান্দনিকতা, প্রতিবাদ আর সংগ্রামের উজ্জ্বল এক ইতিহাস। বাংলা নাটকের ইতিহাসে প্রথম নামটি একজন রুশ সঙ্গীতজ্ঞ ও নাট্যরসিক হেরাসিম স্তেপানোভিচ লেবেদেফের। ভারতের কলকাতায় বেঙ্গলি থিয়েটার প্রতিষ্ঠা করে 1795 সালে প্রথম মঞ্চস্থ করেন দ্য ডিসগাইজ বা কাল্পনিক সংবদল। আর বাংলাদেশ বদ্বীপের শুরুর সালটি 1865। ঢাকায় অভিজাত পরিবার থেকে প্রতিষ্ঠিত হয় পূর্ববঙ্গ রঙ্গভূমি। এর 7 বছর পর 1872 সালে প্রথম মঞ্চায়িত হয় মাইকেল মধুসূদন দত্তের রামাভিষেক। আরও 2 দশক পর 1896 সালে রংপুরে প্রতিষ্ঠিত হয় রংপুর টাউন হল। এখানেই প্রথম মঞ্চায়িত হয় শর্মিষ্ঠা নাটক। আমি রাজশাহী স্কুল অফ ড্রামা থেকে ফিরে আসার পরে আমি আসি 79 সালে। আমি তার বেশ কিছুদিন বিরতি ছিল। আমি 80 সালের শেষের দিকে থিয়েটারে আমাদের ইচ্ছা ছিল যে আমরা নিজেরা একটা দল করে একটা প্রফেশনাল থিয়েটার শুরু করব, পেশাদারি থিয়েটার। তো তখন অনেক প্রতিকূলতা। আমরা কাজ করা শুরু করেছিলাম ঢাকা পদাতিকের সঙ্গে, সৈয়দ জামিল আহমেদ নির্দেশনায়। সেটা হলো তালপাতা সেপাবেলের নাটক। তখন ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে ফিরে আসা অনেকেই আমরা সংযুক্ত হয়ে একসঙ্গে কাজ করছি। ইচ্ছা হচ্ছে যে এদেশের থিয়েটারটাকে একটু পেশাদারি দিতে, এটা করেই টিকে থাকা যায় কিনা, বেঁচে থাকা যায় কিনা, এরকম একটা ভাবনা থাকে। এইরকম জায়গা থেকে আমি তখন ওই যে কঞ্জুসটা লিখি আর কি, মাইজার মলিয়ারের নাটক, যেটা এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ প্রদর্শনী হয়েছে। এইবার এটাও আমরা নিজেরা প্রথমে কিন্তু আমরাই শুরু করি। আমি, কামালউদ্দিন নীলু, তারপরে নাইল আজাদ নূপুর, জিনাত গানি, সব এনএসডি, গোলাম সারোয়ার, তারপরে সালেক খান, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, অনেকেই ছিলেন। ইচ্ছা ছিল যে আমরা নিজেরা পেশাদারি থিয়েটার করবো, কিন্তু যে কোনো কারণে হয় অনেক প্রতিকূলতা আছে। আমাদের আলিয়াস ফ্রান্সিস আমাদেরকে উৎসাহ দিয়েছিল। তারপর আমি 80 সালের দিকে শেষের দিকে আমি থিয়েটার নাট্যগোষ্ঠী অর্থাৎ আব্দুল্লাহ মামুন, রামেন্দ্র মজুমদার, এদের দলে কাজ করা শুরু করি। এবং আমার প্রথম নাটক ছিল তাদের সঙ্গে ওথেলো, উইলিয়াম শেক্সপিয়ারের, কবির চৌধুরী এবং মুনির চৌধুরী অনুবাদ। এই নাটকটা আমি প্রথম করি এবং আমি সেট করব, লাইট করব, এরকম জায়গা থেকে শুরু হয়ে পরবর্তীতে আমি আব্দুল মামুন সাহেব আমাকে ওথেলো নাটকের ওথেলোতেই উনি আমাকে কাস্ট করলেন, অভিনয় করার জন্য নির্বাচিত করলেন। এবং সত্যিকার তো সেটাই আমার সবচেয়ে বড় ব্রেক থ্রু। খুব চ্যালেঞ্জিং ছিল পুরো ব্যাপারটা। এরকম একটা উইলিয়াম শেক্সপিয়ারের নাটক নিয়ে আসা, কস্টিউম কী হবে এরকম ধারণা, কিন্তু করতে হবে এইটাই মূল। যে বললাম না, একটা অদ্ভুত উদ্যম যে করবো যাই হোক না কেন। এই মঞ্চেই তখন প্রথম দিকে তারানা হালিম করতেন, পরবর্তীতে ফেরদৌসী মজুমদার করতেন। এইভাবেই আমার থিয়েটারের পথ চলা শুরু। তারপর আমার মনে হলো একটু নিজের মতো করে কাজ করা দরকার, তারপর আমি নাট্যকেন্দ্র করি। তো এটা একটা বড় শেখার মাধ্যম। মানে ভিত রচনা করার জন্য আমাদের দলের প্রথম দিক থেকে যেমন ধরো তোমার জাহিদ হাসান, মোশাররফ করিম, তারপরে শফিক সাদিকি, তৌকির আমার সঙ্গে আগেও ছিল, থিয়েটারে ছিল আগে। হ্যাঁ, ঝুনা চৌধুরী ছিলেন। পরবর্তীতে ইউসুফ হাসান অর্ক থেকে শুরু করে আরও অনেকেই
হ্যাঁ, পরবর্তীতে মাসুদ, জলি টলি অনেকেই আমাদের দলে চলে এসছে। রাখি ছিল একটা মেয়ে, খুব ভালো। এবং আমরা মনে আছে এই মহিলা সমিতি তখন আমাদের ডেড লাইন, যখন আমরা প্রথম শুরু করি হচ্ছে গাইড হাউসে। সে সময় প্রথম তত্ত্বাবধায়ক সরকারের সময়, সেটা এরশাদ বিরোধী আন্দোলন, এরশাদের মানে স্বৈরাচার মুক্ত হওয়ার প্রথম দল হিসেবে নাট্যকেন্দ্র আত্মপ্রকাশ 90-এর 11ই অক্টোবর, এবং 91 জানুয়ারিতে আমরা 8ই জানুয়ারি বিচ্ছুর শো করি প্রথম এই গাইড হাউসে। এটা একটা আউট অ্যান্ড আউট কমেডি এবং অদ্ভুত ফ্রেশনেস নিয়ে তৈরি, মানে একদম তাজা, দুর্দান্ত, নতুন প্রাণের, নতুন চ্যালেঞ্জ নিয়ে মনে হতো যেন একেবারে কোত্থেকে নতুন লোকজনগুলো এসে একদম মাতিয়ে তুললো, এরকম একটা অবস্থা। বিদেশি সাহিত্য থেকে যে নাটক, যেটা আমরা দেখেছি হচ্ছে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে শুরু হয়েছে, এবং একটা সময় এই যে অনুবাদ এবং হচ্ছে এই নাটকগুলো নিয়ে আসার, এটার কি কোনো আলাদা কারণ ছিল না শুধুই এক্সপেরিমেন্টের জন্য? এক্সপেরিমেন্ট নয়, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এগুলো সব ক্লাসিক্স হয়ে আছে, বিশেষ করে মলিয়ার, শেক্সপিয়ার এবং আরও পুরোনো নাটক যদি আমি দেখি, ক্লাসিক্স ট্রাই করলে না নতুন নতুন ইন্টারপ্রিটেশন, নতুন নতুন অভিনেতা, নতুন নতুন ভাবনার উদ্ভব হয়, আমি মনে করি, এটা আমার বিশ্বাস। দ্বিতীয় হচ্ছে আমাদের এখানে তো সত্যিকার অর্থে নাট্যকারের তো সংকট আছে। কে লিখতেন সেই সময় যখন শুরু হলো? আব্দুল আল মামুন লিখতেন, মামুনুর রশিদ লিখতেন, বা এখনও লেখেন। আব্দুল আল মামুন তো নাই, শ্রদ্ধা জানাই তাকে। সৈয়দ শামসুল হক, তিনি লেখা শুরু করেছিলেন, তিনিও প্রয়াত, শ্রদ্ধা জানাই। সেলিম আলদিন লিখতেন, তিনিও প্রয়াত, চরম শ্রদ্ধা তার প্রতি আমার। এই তো নাট্যকার। তো এতগুলো দল কাজ করছে, বিভিন্নভাবে তারা কাজ করছে, তখন তো অন্যদিকে হাত বাড়ানো ছাড়া কোনো উপায় নাই। তখন কি হয়, একটা ওই হয় অ্যাডাপ্টেশন করা, অথবা তারই রূপান্তর বা অনুবাদ নাটক যে কোনো, সেটা মলিয়ার, শেক্সপিয়ার, ব্রেক্ট বা ইপসন, বিশ্ব সাহিত্য দিয়ে, শেখব। হ্যাঁ, এটা আমরা যতবারই অনুবাদ করেছি আমরা, কিন্তু আমরা নিজেরাই সমৃদ্ধ হয়েছি। আমাদের এখানে গ্রুপ থিয়েটারের প্রভাব বড় আমি মনে করি। নতুন অভিনেতা, নতুন নাট্যকার, নতুন শিল্প ভাবনা, চেতনা নিয়ে যে মানুষগুলো সে সময় কাজ করা শুরু করলেন, তারা কিন্তু আমাদের টেলিভিশন নাটকে বিশেষ করে একটা বিশাল বড় প্রভাবে জায়গা রেখেছেন। বিশেষ করে আমি বলবো বাংলাদেশ টেলিভিশনে। কার নাম বলবো? আমি যদি বলি আলী জাকের, আসাদুজ্জামান নূর, আবুল হায়াত, জামালউদ্দিন হোসেন, রওশন হোসেন, সারা জাকের, নিমা রহমান, রিনি রেজা, শম্পা রেজা, এক ঝাঁক নতুন মানুষ টেলিভিশনে গিয়ে জায়গা করে নতুনত্ব তৈরি করেছে। আমি যদি বলি ফেরদৌসী মজুমদার, আব্দুল আল মামুন, আফরোজা বানু, এরকম প্রচুর নাম আসবে যখন টেলিভিশন নাটক। হ্যাঁ, মামুন রশিদ থেকে শুরু করে নাজমা আনোয়ার, এদের সব, এই যে ঢাকা থিয়েটারের হুমায়ুন ফরিদি, আফজাল হোসেন, সুবর্ণ মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদ, এরা সবাই কিন্তু একটা ব্যাপক, আল মনসুর, এরা কিন্তু ব্যাপকভাবে টেলিভিশন নাটককে কিন্তু একটা নাড়া দিয়ে দিয়েছেন সে সময়, অভিনয়ের, উপস্থাপনায়, অ্যাটিটিউডের সমস্ত। তাহলে কি হচ্ছে, এটা কিন্তু একদিক দিয়ে বৃহত্তর মানুষের কাছে পৌঁছতে কিন্তু সুবিধা করেছে এই গ্রুপ থিয়েটার চর্চা। এটা আমার নিজের অনুধাবন, বিশ্বাস। এই যে রুচি যখন বৃহত্তর পর্যায়ে পৌঁছে যাবে, আমি যেমন একটা মনে করি সিনেমাতে একটা প্রচুর লগ্নি হয়। এখন যদি মানুষ যা হচ্ছে সেটাই কপি করে লাগিয়ে দেবে, নাকি নতুনত্বের জন্য ইয়ে করবে। বারবারই দেখা গেছে এই সিনেমার ক্ষেত্রেও কিন্তু নতুনত্ব যেখানে এসে সেখানে কিন্তু আরও বেশি গ্রহণ করেছে, মানুষ ইনভলভ হয়েছে বেশি। আমাদের বাংলা সিনেমাতে কিছু জায়গায় তাহলে কি হবে, একটা পর্যায়ে চলছিল, তারপরে কিন্তু ফোক স্টোরির দিকে মানুষ যাত্রা শুরু করলো। রূপবান হলো, জরিনা সুন্দরী হলো, গুনাই বিবি হলো, মালকা বানু হলো, এই বিভিন্ন ধরনের নাটকটা কিন্তু হলো। সাত ভাই চম্পা হলো, বেহুলা হলো, নতুন একটা ধারার প্রবর্তন হলো, আমাদের নিজস্ব কালচারের জায়গার, নিজস্ব গল্পগুলোর জায়গা তৈরি হলো। থিয়েটার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা এইরকমই। থিয়েটার একটা রুচিশীল মধ্যবিত্ত দর্শকের কাছেই আছে। আমি যেটা বলছি, আমাদের ঢাকা শহরে ঘুরে ফিরে দেখা গেলে 20, 25, 30, 40, 50 হাজার লোকজন নাটক দেখে, থিয়েটার দেখে ঘুরে ফিরে।
তার বেশি কিন্তু নয়। কিন্তু সেই লোকগুলোর যে মানে মানসিকতা, যে মানসিক জায়গা এবং সোশ্যাল কানেক্টিভিটি, সেটা কিন্তু বিশাল বড়। তাদের ভাবনার জায়গাটা কিন্তু খুব শক্ত। কিন্তু এক একজন প্রায় আমাদের ইসের মধ্যে 10 জনের মানে সমান একটা পাওয়ার রাখে বলার ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে। তো এই শক্তিটা বেশ বড়। হ্যাঁ, থিয়েটার সবসময় যেটা করে, মানে এটা থিয়েটার মানে হচ্ছে কিন্তু জীবন্ত জীবন্ত মানুষের সঙ্গে জীবন্ত মানুষের বিনিময়। তো সেই রুচিশীল দর্শককে তৈরি করার ব্যাপারে, মানুষের মধ্যে চেতনা সৃষ্টি করার ব্যাপারে থিয়েটারের একটা প্রবল ভূমিকা আছে, এবং শিল্পের নতুনত্ব জায়গা খোঁজার ব্যাপারেও আছে। যে কারণে আমরা যখন নাটক দেখতে চাই, আমরা নতুনত্বই খুঁজি এবং নতুন আমাদেরকে টানে। আমি মনে করি থিয়েটার একটি বিশুদ্ধ শিল্প মাধ্যম, এবং নতুন প্রজন্মকে তাদের বিভিন্ন রকম নৈতিক অবক্ষয় থেকে তাদের বাঁচানোর জন্য তাদের থিয়েটারের সাথে জড়িত হওয়াটা খুব জরুরি। এটা অবশ্যই চ্যালেঞ্জিং এবং এটা খুব ভালো একটা জায়গা। আমি মনে করি যে আমি এখানে আসতে পেরে খুবই গর্বিত নিজেকে মনে করছি। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু জায়গা আছে এবং কিছু মানুষজন আছে, আমাদের কিছু পরিস্থিতিও তৈরি হয়, কিছু কিছু ক্ষেত্রে পরিবারও সায় দেয় না। তো পারিবারিক একটা জায়গা থেকে অনেকেই এমন আছে যে পারিবারিক অনেক সমস্যা মোকাবেলা করে এই বিভাগে পড়তে আসে, একমাত্র শুধুমাত্র মনের ইচ্ছায়, নিজের আগ্রহ থেকে বা শিল্পের প্রতি একটা টান থেকে। পরিবারে যখন হচ্ছে আত্মীয় স্বজনের কাছে বলে, বড় মুখ করে বলতে পারে না যে আমার ছেলে বা মেয়ে থিয়েটারে পড়াশোনা করে, আসলে আমার মনে হয় যে এটা বড় মুখ করে বলার মতো একটা বিষয়, যে আমার ছেলে বা মেয়ে একটা একজন শিল্পী, একজন আর্ট ফর্মের সাথে যুক্ত আছে। প্রতি বর্ষে বা প্রতি সেমিস্টারে যারা ভর্তি হয় তাদের 30-35 জন, সেই 35 জনের মধ্যে খুব কম সংখ্যক আছে যারা কিনা ঠিক নাট্যকলা বিষয়টার প্রতি মনে প্রাণে গ্রহণ করেছে। এবং এক্ষেত্রে বলা দরকার যে সামাজিকভাবে এই নাট্যকলা বিষয়ে পড়াশোনার ব্যাপারটি যেভাবে মানে বলবো যে জনগণের কাছে, এমনকি আমি বলবো যে একেবারে সুশীল শিক্ষিত নাগরিকজনের কাছেও এটি অতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। আমি মনে করি যে যারা এই দীর্ঘ একটা সময় ধরে স্নাতকোত্তর ইত্যাদি করে আসছে তা, এবং যারা নতুন নাট্যকর্মী, এবং শুধু বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে পড়ুয়াদের কথাই বলছি না, যারা অন্যান্য বিকল্প নানান উদ্যোগ থেকে, থিয়েটার স্কুল আছে এবং অন্যান্য বেশ কয়েকটি নাটকের এ ধরনের তৎপরতা আছে, এবং স্বাধীনভাবে মুক্তভাবে যারা নাট্যচর্চা করে আসছে, তাদের জন্য ওই যে দরকার হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, এবং যাতে বৃহত্তর একটা দর্শককে যুক্ত করা যায় সেই তৎপরতা। সারা দেশে কিন্তু অনেক উদ্যমী নাট্যকর্মী আছে, তরুণ নাট্যকর্মী আছে, যারা হয়তো অন্য কোনো দিকে তেমন যোগ্যতা বা দক্ষতা তারা দেখাতে পারেনি, কিন্তু মনে প্রাণে নাটকটাকে খুব ভালোবাসে। তো সেই নাটক নিয়ে তার যে কাজ করবার ক্ষেত্র সেটি নেই। অতএব সেটা যদি কোনোভাবে একেবারেই দেশের অন্যান্য বিভিন্ন জায়গায় যদি তাদের জন্য সুযোগ এবং ক্ষেত্র তৈরি করা যায়, তাহলে এই নাট্যশিল্পের মর্যাদাটা বা তাৎপর্য আরও বেড়ে যাবে বলে মনে করি। শিল্পী হিসাবে আমাদের কাছে সব ধরনের নাট্যধারার গ্রহণযোগ্যতা আছে, এবং সেটা যখন আমি মঞ্চে উপস্থাপন করব এবং দর্শক যদি সেটাকে ভালোভাবে আমি প্রেজেন্ট করার পরে যদি দর্শক সেটা ভালোভাবে নিতে পারে, তাহলে সেই ক্ষেত্রে দর্শকের কাছেও এই ধরনের সব ধরনের নাট্যধারারই গ্রহণযোগ্যতা রয়েছে বলে আমি মনে করি। এত বড় বড় ডায়লগ মুখস্থ করে কোনো কাট না করে আমরা দর্শকের সামনে আমরা প্রেজেন্ট করি, এটা আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং মনে হয় থিয়েটারের ক্ষেত্রে। আর ওই যে বললাম ধৈর্যটা চ্যালেঞ্জিং, ধৈর্য সবার থাকে না। থিয়েটার অনেকে আসে কিন্তু টিকে না। ভেবেছিলাম যে থিয়েটারটাকে যদি পেশায় নিয়ে যেতে পারি, তাহলে হয়তো প্রাণের উচ্ছ্বাসে এই যে মনের ভেতরে ভালো লাগা, থিয়েটারের প্রতি ভালোবাসা, সেটাকে হয়তো আমি আরও সামনে নিয়ে যেতে পারবো। এই মাধ্যমকে কেন্দ্র করে যে একটা পেশার একটা অবলম্বন তৈরি হওয়া, এটা কিন্তু আমরা করতে পারিনি। এটার একমাত্র কারণ ওই রকম আমাদের কোনো প্রতিষ্ঠানও প্রতিষ্ঠিত হয়নি ওইভাবে থিয়েটারকে কেন্দ্র করে, বা আমরাও কিন্তু ওইভাবে প্রতিষ্ঠিত হতে পারিনি। কারণ হচ্ছে যে আমরা এটা দিয়ে আর্নিংয়ের কোনো ব্যবস্থা নেই থিয়েটার করে। ওইভাবে ডেভেলপমেন্টটা থিয়েটারে আমাদের আসেনি, আর প্রফেশনালি তো আমরা এখনও ভাবতেই পারছি না এটাও যে একটা প্রফেশন হতে পারে, সেই জায়গায় আমরা এখনও ভাবছি না। আমাদের সব কয়টা ইউনিভার্সিটিতে
থিয়েটার ডিপার্টমেন্ট আছে, কিন্তু থিয়েটার ডিপার্টমেন্ট থেকে বেরোনোর পরে একটা স্টুডেন্ট আসলে থিয়েটার চর্চাটা কিভাবে করবে, সে তার একাডেমিক জায়গাটা কিভাবে ওই কি বলে যে তার ক্যারিয়ারে দেবে, সেই জায়গাটাই আমরা তৈরি করিনি। আমরা ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি না করেই আমরা অনেকগুলো স্টুডেন্ট তৈরি করছি, যেটার ফলাফল হচ্ছে যে এই স্টুডেন্টরা তাদের প্রফেশনাল স্কিলটা কিন্তু এখানে দিতে পারছে না, কারণ তারা নানানভাবে বিভিন্ন পেশায় সুইচ হয়ে যাচ্ছে। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে মানে বলা যায় যে আমাদের থিয়েটার পিছিয়ে যাওয়ার জন্য বা থিয়েটারকে প্রফেশনাল জায়গায় নিয়ে আসার জন্য অনেক বড় একটা লুপহোল। তারপরে বাংলাদেশে অনেকগুলো চেষ্টা হয়েছে। আমি নিজে বলা যায় যে আমার থিয়েটার শুরুই হয়েছে প্রফেশনালি সেন্টার ফর এশিয়ান থিয়েটারের সাথে, এবং এখন পর্যন্ত সেখানে আছি। এবং বলা যায় লাকিলি আমি অভিনয়টাকেই একদম পেশা হিসেবেই নিয়েছি এবং সেটাই করছি। তো ইচ্ছাটা সবার আগে জরুরি। আমাদের থিয়েটারের যারা মুরব্বী আছেন, থিয়েটারের যারা অর্গানাইজেশন আছেন, তারা যদি সদিচ্ছাটা প্রকাশ করে তাহলে একটা কম্পিটিশন তৈরি হবে এবং অবশ্যই অবশ্যই সম্ভব বাংলাদেশের থিয়েটারটাকে প্রফেশনালি জায়গায় নিয়ে যাওয়া। জুলাই বিপ্লবের পরে আপনি জানেন সারা জায়গায় সারা দেশব্যাপী বিভিন্নভাবে অস্থিরতা চলছে। অর্থনৈতিক অস্থিরতা যেমন চলছে, তেমনি সাংস্কৃতিক অস্থিরতাও চলছে। আমরা একটি রেজিমকে দেখেছি 15-16 বছর কীভাবে সাংস্কৃতিক অঙ্গনকে বিভিন্নভাবে পলিউটেড করেছে। সেখান থেকে বেরিয়ে এসে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন তার নিজস্ব সত্তায় আগামী দিনগুলোকে কিভাবে একটি নাটকের কাঠামো তৈরি করা যায়, আমরা সেই ব্যাপার নিয়ে কাজ করছি। আমরা সরকারের সাথে কাজ করছি, আমরা শিল্পকলা একাডেমির সাথে কাজ করছি। আমরা চাই আমাদের নাটকের মান উন্নয়নের জন্য কাজ করছি। আমাদের সংস্কৃতি সেবী যারা আছে, নাট্যকর্মী, তাদের নিজস্ব উৎকর্ষতা যেন বৃদ্ধি পায়, সেই বিষয়গুলো নিয়ে কাজ করছি। স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনকে নাটকের মাধ্যমে আলোকিত একটি সমাজ তৈরি করাতে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন একটি সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। সংস্কৃতিতে বিশেষত নাটকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নাই বললেই চলে। তো আমার যেহেতু সুযোগ হয়েছে, আমি আপনাদের মাধ্যমে বলবো রাষ্ট্র যেন নাটকের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসে। তা না হলে নাটক বাঁচবে না, নাটক না বাঁচলে সংস্কৃতি বাঁচবে না, সংস্কৃতি না বাঁচলে একটি বাংলাদেশ একটি বিকলাঙ্গ সমাজ তৈরি হয়ে যাবে। এই শিল্পকলা একাডেমিতে শুরুর দিকে একটা টিন শেডের একটা বড় অডিটোরিয়াম মতো ছিল, প্রপার অডিটোরিয়াম না, বড় মঞ্চ, সেখানে নাট্য উৎসব হতো। এবং এই নাট্য উৎসবে দেশের বড় বড় দল অংশগ্রহণ করতো। মঞ্চটায় সাউন্ড সিস্টেম ভালো ছিল, পুরোটাই বলতে গেলে একটা টিন শেড এবং পাকায় ওয়াল করা। স্টেজ মাইক থাকতো ওই জায়গায়, উপর থেকে ঝুলিয়ে দেওয়া, সেখানে অভিনয় করতে হতো। আমরা অনেক অভিনয় করেছি। প্রচুর দর্শক আসতো সেই ফেস্টিভ্যাল ঘিরে। সো এই হিসেবে মানে নাট্যকর্মীদের একটা জায়গা দরকার ছিল, এইভাবেই শিল্পকলা একাডেমি হয়। বর্তমানে এখানে জাতীয় নাট্যশালা, যেটা বিশাল বড় একটা পরীক্ষণ থিয়েটার বা এক্সপেরিমেন্টাল থিয়েটার আছে, স্টুডিও থিয়েটার আছে। এখানে বিভিন্ন ধরনের প্রযোজনা হয়। মানে নাটকের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রচণ্ড বৈচিত্র্য আছে। আমরা যেমনভাবে নিজেরাও নিজেদের দল থেকে অনেক বিভিন্ন ঘরানার বিভিন্ন ধরনের নাটক করেছি, শিল্পকলা একাডেমির এই মঞ্চগুলো কিন্তু বিভিন্ন নাটককে ধারণ করবার জন্যেই তৈরি। যখন হচ্ছে ডিজিটাল মাধ্যমগুলো, যদি বলি টিভি, ফিল্ম, যখন হচ্ছে অনেক বেশি মানুষ দেখছে, বাসায় বসেই সে হোম থিয়েটার পাচ্ছে, সেই জায়গায় এই যে মঞ্চে আসা, থিয়েটারে আসা যখন কমে আসতে শুরু করলো, সেই সময়টা আসলে আপনারা কি উদ্যোগ নিয়েছিলেন দর্শক টানতে, বা কোনো উদ্যোগ কি আসলে নেওয়া সম্ভব দর্শককে থিয়েটারে ফিরিয়ে আনতে? বাসায় বসে টেলিভিশন দেখা বা এখন তো ওটিটি চলে এসছে, ইউটিউব আছে, অনেক কিছুই আছে। সো সব মিলিয়ে আসলে ব্যাপারটা কি বলা যায়, মানে এখানে এসে যে জীবন্ত মানুষ এসে একসঙ্গে নাটক দেখা, সেইটার সঙ্গে বাসায় বসে নাটক দেখার বা ওটিটি প্ল্যাটফর্মে নিজের মতো কাজ দেখা, এটার সঙ্গে তুলনা হয় না। সিনেমা হলের ক্ষেত্রে হয় না, কিন্তু মানুষ আসে, পরিকল্পনা করে, টিকিট কাটে, নাটক দেখে, সে সম্পর্কে জানে, সেইভাবে কিন্তু নাটক দেখে। ঠিক আছে, এখন এইটার ব্যাপারটাই আলাদা। থিয়েটারের পুরোটাই হচ্ছে যে ওই সৌন্দর্যটুকুতেই নতুন করে তৈরি হচ্ছে,
শেষ হয়ে যাচ্ছে, আবার প্রতিদিনে নতুন সূর্যোদয়ের মতো কালকে আবার নতুন একটা কিছু আসছে, ওরাই যদি নাটক করে এটা ওই মুহূর্তে ওখানেই ঘটছে। থিয়েটারের বড় শক্তি হচ্ছে ওইটা, এটা জীবন্ত শিল্প মাধ্যম, এই মুহূর্তেই দর্শকের সামনে তৈরি হচ্ছে। প্রতিদিনের অভিনয় কিন্তু এরকমভাবে মেলানো যাবে না যে এটা একেবারেই কপি, একটু হলেও কোথাও পার্থক্যের জায়গা তৈরি হয়, ওটাতেই জীবন্ত করে তোলে। মঞ্চের সংকট, এই জায়গাটা নিয়ে আমরা একটু আগেও কথা বলছিলাম, কিন্তু মঞ্চের সংকটটা কি এই নাটকটাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একটা বাধা তৈরি করছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আজকে আমি যেটা বলছিলাম, আমরা যদি শুরু করি 73 থেকে আজকে 2025 সালে দাঁড়িয়ে, আমাদের এখন সবেদন নীলমণি হচ্ছে শিল্পকলা একাডেমি এবং মহিলা সমিতির মঞ্চে কিছু কিছু কাজ হয়। এখন উত্তরা থেকে এক দর্শকের শিল্পকলা একাডেমিতে এসে নাটক দেখতে গেলে কিন্তু অনেক পরিকল্পনা করতে হবে, বিশেষ করে উইকডেজে। পৃথিবীর বড় বড় শহরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় অনেক ধরনের অডিটোরিয়াম আছে যেখানে কাজ করে এলাকাভিত্তিক। নাটকের দলগুলোর পক্ষে সেই জায়গায় গিয়ে কাজ করা সম্ভব, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের এখনও পর্যন্ত একটাই শিল্পকলা একাডেমি আর মহিলা সমিতির রিনোভেশন বোর্ড তৈরি হয়েছে। এটা ছাড়া থিয়েটারের জায়গাটা খুব সীমিত। একটা মানে গুলশান বনানীর দিকে নেই, ধানমন্ডির দিকে নাই, উত্তরাতে নাই, পুরান ঢাকার দিকে আমি যদি একটু অন্যদিকে যাই সেটাও নেই। তো দর্শকের পক্ষে তো এখন বিভিন্নভাবে ট্রাভেল করে আসলে এখানে এসে পরিকল্পনা নাটক এখন খুব মুশকিল। এটাও মনে করি আমাদের নাটকের ক্ষেত্রে একটা বড় অন্তরায়। অর্থনৈতিক সংকটের জায়গাটাই যদি যাই ভাইয়া, সেই জায়গাটা আসলে কেমন দাঁড়াবে? অর্থনৈতিক সংকট তো আছেই, এটা তো অস্বীকার করা যাবে না। আমরা যেমন নাটক করেছি, আমাদের কোনো চাওয়া ছিল না, নাটককে ভালোবাসি বলেই আমরা এসছি এবং সেখানে বড় হচ্ছে যে এটা করছি নিজের কাছে অদ্ভুত একটা ভালো লাগার জায়গা তৈরি হয়। একটা মনে হয় যেন বেঁচে আছি, একটা কাজ করছি যেটা আমার কাছে খুব অর্থপূর্ণ, মননের আত্মার শান্তি দিচ্ছে। ঠিক আছে, মানে এটা হ্যাঁ। তারপরে পরবর্তীতে ছবি, পরবর্তীতে টেলিভিশন, অনেক কিছুই হয়েছে। টেলিভিশনে করব বলে মঞ্চের কাজ করছি, এটা খুব কোনোদিন আমাদের ছিল না। আমি যদি শুধু থিয়েটারের কথা বলি, আমরা বিভিন্ন ধরনের ওই সুভেনির বা ব্রোশিওর তৈরি করে বিজ্ঞাপন তুলেছি, সেখান থেকে টাকা নিয়েছি। বিজ্ঞাপনের মধ্যে আবার মানে ওই ব্রোশিওরের মধ্যে কী কাহিনী সংক্ষেপ, কাস্ট কী, অমুক কী তমুক, এগুলো সব লেখা থাকে, ওইটা সেলও হয়। এইটা একটা অর্থের জায়গা। কিছু স্পন্সর এখন আছেন যারা দেন, যেটাতে বাইরের ওয়ার্ল্ডে কিন্তু এটা প্রচণ্ড পরিমাণ আছে। বিভিন্ন কর্পোরেট হাউস থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসেন, এই কালচারটাকে প্যাট্রোনাইজ করেন, পৃষ্ঠপোষকতা করেন। সো এই জায়গাটা একটু অনুপস্থিত এখন। কিন্তু এদেশে এখনও পর্যন্ত পেশাদারি থিয়েটারের কোনো রূপরেখা আমরা দেখতে পাচ্ছি না, যেটা হচ্ছে খুব সামান্য আকারে। যার ফলে হচ্ছে কি, নাট্যকর্মী বা অভিনেতারা অনেক বেশি অন্যদিকে যুক্ত হচ্ছে, মানে অন্য মাধ্যমে যেতে হচ্ছে, মানে টেলিভিশন মাধ্যম যেটার সঙ্গে এখন ভিজুয়াল মাধ্যম যেটা আছে, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, তারপরে ওটিটি আসছে, ফিল্মের কিছু কিছু হচ্ছে। ফিল্মে প্রচুর যারা থিয়েটারে কাজ করেছেন এই ধরনের অভিনেতারা এখন কাজ করছেন। আপনি দীর্ঘ সময় পেরিয়ে এসেছেন, তরুণরা আসছে, তরুণরা শিখছে, আপনার মতো স্বপ্ন চোখে নিয়ে আসছে। আপনার সেই স্বপ্ন আর এখনকার তরুণদের স্বপ্ন, এই দুইটা স্বপ্নের মধ্যে সংকটগুলো কি ভাইয়া? যেটা বললাম যে আমি যে কাজটি করি সেই কাজটি আমাকে জানতে হবে, ফাঁকির কোনো জায়গা নাই। আমি বিশ্বাস করি আসলে হার্ড লেবার, মানে প্রচণ্ড পরিশ্রমের কাজ এটি। কোনো তরুণ যদি মনে করে যে আমি এক লাফেই অমুক জায়গায় পৌঁছে যাব, স্টার হয়ে যাব, হ্যাঁ, স্টার মানুষই বানায়। সে তার কি বলা যায়, মানে কাজকর্ম দেখে একটা জায়গায় অবস্থান থেকে সেই জায়গায় পৌঁছে জায়গায় মানুষ ভালোবাসতে শুরু করে। সুতরাং আমরা যারা তরুণ যারা আসছে তাদের বলবো যে আপনাকে তৈরি হতে হবে। দ্বিতীয় হচ্ছে এটা পরিশ্রম করতে জানতে হবে। তৃতীয় হচ্ছে যে এক লাফেই আমি একটা সহজ উপায় অমুক জায়গায় চলে গেলাম, ওইটা আমি বিশ্বাস করি টেকানো খুব মুশকিল।
যদি সেই রকম জায়গায় পৌঁছতে হয় যে মানুষের অন্তরে থাকবে, যাকে সবাই দেখবে, ওই জায়গাটায় পৌঁছে যাওয়া, থাকা খুব বড় কষ্টের, কঠিন ব্যাপার। সুতরাং খুব শর্টকাট কোনো ওয়ে নাই। উপাদান বা হচ্ছে দেশীয় যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তুলে ধরার ক্ষেত্রে এই মাধ্যমটা, এই শৈল্পিক মাধ্যমগুলো কতটা প্রত্যাশা পূরণ করতে পেরেছে দর্শকের? আর বাংলাদেশে না অসংখ্য গল্প ছড়িয়ে আছে, অসম্ভব সুন্দর সুন্দর গান আছে। আমাদের সেই গানগুলো এখনো আমাদের মঞ্চে, আমাদের কাজে ব্যবহার করতে পারিনি। আমার কাছে মনে হয় যে এটা খুব গানের জায়গা। মানুষ, আমাদের দেশের বিভিন্ন মানুষের বিভিন্ন গল্প ছড়িয়ে আছে বিভিন্নভাবে, সেই জীবনগুলোকে আমরা এখনো পর্দায় ওইভাবে তুলে আনতে পারিনি। সেই মানুষগুলোকে হয়তো আগামী দিন কোনো শিল্পী আসবে, কোনো নির্মাতা আসবে, সেগুলোকে তুলে আমাদের বিশ্বের দরবারে আমাদেরকে অনেক সম্মানের জায়গায় নিয়ে যাবে, আমি এটা বিশ্বাস করি। নাট্যকলায় পড়লে আপনি শুধু নাটক করছেন এমন না, অভিনয় করছেন এমন না, এখানে গান আছে, নাচ আছে, আবৃত্তি আছে, বাচিক আছে, অনেক আইটেম আছে যেগুলো নিয়ে আমরা আসলে পড়াশোনা করি এবং এগুলোর সেক্টর আলাদা আলাদা আছে অবশ্যই। এবং আপনি যদি বিসিএস দিতে চান, বিসিএসও দিতে পারছেন আপনি নাট্যকলায় পড়ে, এমন না যে আপনি দিতে পারছেন না। হ্যাঁ, আমরা নাট্যকলায় পড়ে আমার যেমন চিন্তাধারা সেটা হচ্ছে যে আমি অভিনয় করতে চাই। অন্যান্য সাবজেক্ট অনুযায়ী আমাদের চাকরির যে ক্ষেত্র রয়েছে, আমাদের ক্ষেত্রে এগুলো খুবই নগণ্য। আমাদের, আপনি যদি বলতে হয়, আমি খুবই কম সংখ্যক চাকরির ক্ষেত্রে আপনি থিয়েটার, মিউজিক বা ডান্স ব্যাকগ্রাউন্ডে সরাসরি চাকরিতে যুক্ত হতে পারবেন। তো এই ক্ষেত্রে থেকে আমি অবশ্যই বলবো আমাদের জন্য বা কালচারাল যে সাবজেক্টগুলো রয়েছে তার জন্য অবশ্যই কর্মক্ষেত্র বাড়ানো উচিত। আমাদের রুটি রুজি বা উপার্জনের বিষয়টাও যদি সম্পৃক্ত হয়, তাহলে আরও অনেক শিক্ষার্থী যারা নাটকে প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনা করছেন বা করেছেন, তারা এই থিয়েটার মাধ্যমটাতে একদম সর্বতোভাবে তাদের শিক্ষা, তাদের দর্শন প্রয়োগ করতে পারবেন, যার মাধ্যমে আমি মনে করি বাংলাদেশের থিয়েটার হয়তো খুব অদূর ভবিষ্যতেই একটা বিশ্বমানের জায়গায় পৌঁছতে পারবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। থিয়েটার যারা পড়তে আসে তারা একটা উত্তেজনার থেকে আসে, যেমন সৃজনশীল মন যাদের থাকে, অথবা ছোটোবেলার থেকে যারা দেখে দেখে মনে হয় যে আমি একজন অভিনেতা হতে চাই, আমি একজন থিয়েটার অ্যাক্টিভিস্ট হতে চাই, তাদের একটা অংশের উত্তেজনা, অথবা উত্তেজনার কথাই বলি, একটু ভাটা পড়ে যখন সে দেখতে পারে যে আসলে থিয়েটার সেই অর্থে পৃষ্ঠপোষকতা পায় না। পৃষ্ঠপোষকতা অর্থ হচ্ছে দর্শকের পৃষ্ঠপোষকতা, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা এবং কর্পোরেট পৃষ্ঠপোষকতা যদি বলি, সেই জায়গাটাই কিন্তু থিয়েটার খুবই একেবারেই নিচের দিকে পৃষ্ঠপোষকতা পাওয়ার ক্ষেত্রে। এবং তখন কিছুটা উত্তেজনা বলেন অথবা এই যে উদ্দীপনা, সেখানে একটু ঘাটতি হয়। লাইট নাটকের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু আমাদের দেশে কি সেই গুরুত্বটাকে আছে? আমরা যদি বাইরের কোনো নাটক দেখি, সেখানে দেখা যাবে লাইট গল্পের সাথে সামঞ্জস্যভাবে যাচ্ছে। আমাদের একটা লাইট হলেই হয়, এরকম অনেক সময় ভেবে লাইটটা করা হয়। বহির্বিশ্বের সাথে আমাদের নাটকের লাইটের যে অনেক পার্থক্য সেটা না, কিন্তু আমরা প্রযুক্তিতে হয়তো একটু পিছিয়ে আছি। আমাদের পড়ালেখা, আমাদের জানাশোনা, কিংবা আমাদের ডিরেক্টররা কি চাচ্ছে সেইভাবে, কিংবা আমাদের গল্প কি ওই প্রযুক্তি সাপোর্ট করছে? আমি যখন মঞ্চে কাজ করি, তখন মঞ্চে ডিজাইন নিয়ে কাজ করি, আমি হয়তো আমার ছবিটা ভালো আঁকি না, কিন্তু আমার মস্তিষ্কে থেকে যায়। এই মস্তিষ্কে থেকে যাওয়ার ফলে হয়েছে কি, আমি যখন আমার ক্রুদের সাথে, টেকনিক্যাল ক্রু বা কাঠমিস্ত্রিদের সাথে কাজ করি, আমাকে নিজেকে থাকতে হয়, নিজে তাদের সাথে কাজ করতে হয়। এবং তার মধ্যে দিয়ে যে আমি আমার চিন্তার পরিবর্তনটা, আমার সেট ডিজাইনের যে গতি প্রকৃতির পরিবর্তনটা, সেটাও নিজের মধ্যে আবিষ্কার করি প্রতি মুহূর্তেই। এটা আসলে একটা আনন্দের বিষয় আমার কাছে। সুতরাং আমাদের চিন্তার স্বাধীনতা, আমাদের ভাবনার স্বাধীনতা, সৃজনশীলতার স্বাধীনতার মধ্য দিয়ে যে থিয়েটারের ডিজাইনের জন্ম হয়, সেটার গুরুত্ব ভীষণ গুরুত্বপূর্ণ, প্রযুক্তি নির্ভর না হয়েও। আমাদের দেশে থিয়েটার চর্চার ক্ষেত্রে বড় বাধা এখন আমার যেটা মনে হয় সেটা হচ্ছে দর্শক। আমরা এই কালচারটা তৈরি করতে পারিনি, অথবা আমাদের দেশে এই কালচারটা নাই যে থিয়েটার দেখা এটাও একটা কালচারের অংশ, সেটা আসলে হয়ে ওঠেনি। এই যে ঢাকা শহর এত বড় শহর, এত মানুষ, জায়গার তুলনায় অনেক মানুষ, কিন্তু থিয়েটার হলও দেখবেন সেই 1 কিলোমিটারের মধ্যে, বেলি রোড আর হচ্ছে সেগুনবাগিচা।
এই কয়টা জায়গায়, এবং সেখানেও যে প্রতি সন্ধ্যা একদম হাউসফুল হচ্ছে তা কিন্তু না। তার মানে হচ্ছে বাংলাদেশের মানুষের, ঢাকার মানুষের থিয়েটার দেখার অভ্যেসটাও সেই অর্থে গড়ে ওঠেনি। ঈদের সময়টা চলছে, একটু হচ্ছে ছোট করে যদি বলেন যে ঈদটাকে কিভাবে দেখেন? এটা তো একটা উৎসব, নিশ্চয়ই অনেক স্মৃতি। ঈদ মানেই কিন্তু এক তো খাওয়া দাওয়া, ফ্যামিলি, সে ব্যাপারটা থাকে। দ্বিতীয় হচ্ছে ঈদের সময় আমাদের অনুষঙ্গ হচ্ছে টেলিভিশন, নাটক অনুষ্ঠান দেখা একটা সময় ছিল। কিন্তু যেমন বিটিভি কী নাটক হচ্ছে সেখানে আমাদের অংশগ্রহণ ছিল। হুমায়ুন আহমেদের নাটক করেছি আমি ঈদের সময়, আরও অনেক নাটক করেছি ঈদের সময়, ঈদের জন্যে বিশেষ করে। এখনও অনেক নাটক করি যেগুলো ঈদে রিলিজ হবে। ঈদের সময় মানুষ বেশি দেখে নাটক, দেখতে চায়, একটু এন্টারটেনমেন্ট। ঈদে আনন্দ মেলা হতো যখন বিটিভি ছিল, সেগুলো দেখার জন্য চেষ্টা ছিল। এর বাড়ি যাওয়া, ওর বাড়ি যাওয়া, এই ধরনের ব্যাপার ছিল আর কি। নিজের পরিবার পরিজনের সঙ্গে কাটানো, সেটাও একটা ব্যাপার। আমার পরিবার পরিজনে ভালো হলো যে নিমা এবং আমার ছেলে বউ সবাই মোটামুটিভাবে এই কাজকর্মের সঙ্গেই খুব কম বেশি জড়িত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং হচ্ছে দর্শকরা তো আপনাকে প্রচণ্ড পছন্দ করেন। সেই পছন্দের জায়গা থেকে দর্শকদের উদ্দেশ্যে একটা লাইন। আমি মনে করি বাংলাদেশ অনেক সম্ভাবনার দেশ, অমিত সম্ভাবনার দেশ। সেই সম্ভাবনার বড়টাও এখন আমরা একেবারে করতে পেরেছি কিনা আমার সন্দেহ আছে। আপনারা দেখবেন আমাদের নাটক, আমাদের গান, আমাদের চলচ্চিত্র, সমস্ত কিছুর সঙ্গে থাকবেন। সবচেয়ে বড় কথা হলো ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবেন। ঈদ মোবারক। বাংলাদেশের থিয়েটার শুধু মঞ্চের আলো নয়, এটি ভাষার শক্তি, এটি প্রতিবাদের কণ্ঠ আর মানুষের জীবনের প্রতিচ্ছবি। লোকনাট্য থেকে শুরু করে আধুনিক নাটক, এই পথচলায় এসেছে পরিবর্তনের গল্প, এসেছে জাগরণের ডাক। থিয়েটার আমাদের জানিয়ে দেয় আমরা কারা, কোথা থেকে এসেছি আর কোথায় যেতে চাই। এ মঞ্চ আমাদের আত্মার আয়না।